দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিএসবি ক্যাম্ব্রিয়ান স্টুডেন্ট পার্লামেন্টের আজকের এই অধিবেশন দেখার জন্য। আমাদের আজকের এই ছায়া সংসদে যে বিষয় নিয়ে দুটি বিশ্ববিদ্যালয়ের তার্কিকরা বক্তব্য প্রদান করবে সেই বিষয়টি হচ্ছে সরকার বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় জন অংশগ্রহণ নিশ্চিত করেছে। এতে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আসুন দর্শক মণ্ডলী, আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই ছায়া সংসদের সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ আজিজুর রহমান, মাননীয় অর্থমন্ত্রী মোহাম্মদ মশিউর রহমান, মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ ইমরান হোসাইন। অন্যদিকে বিরোধী দল ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা মাহবুব মোহাম্মদ হোসেন, মাননীয় বিরোধী দলীয় উপনেতা আরিফ মাহমুদ এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ বদরুদ্দোজা। বিএসবি ক্যাম্ব্রিয়ান স্টুডেন্ট পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় আজকের এই অধিবেশনে যে তিনজন সম্মানিত বিচারক আমাদের সাথে বিচার কার্য সম্পাদন করবেন সেই সম্মানিত বিচারকরা হচ্ছেন মোহাম্মদ দাউদ খান, সহকারী অধ্যাপক দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; ডালিয়া রহমান, সহযোগী অধ্যাপক ঘিওর সরকারি কলেজ, মানিকগঞ্জ; সাংবাদিক মুরসালিন বাবলা, বিশেষ প্রতিনিধি, চ্যানেল আই। বিতর্ক প্রতিযোগিতাটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই ছায়া সংসদে বিতার্কিকদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালিদ। আমরা জানি বাংলাদেশের ব্যাংকিং পেশায় যিনি নিজকে অগ্রজ হিসেবে এখনো পর্যন্ত তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি হচ্ছেন আজকের প্রধান অতিথি জনাব ইব্রাহিম খালিদ। আমরা তার বক্তব্য শুনব আমাদের আয়োজনের শেষ প্রান্তে। তবে শুরু করছি আজকের এই ছায়া সংসদ। এবার আহ্বান করছি আজকের স্টুডেন্ট পার্লামেন্টের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ আজিজুর রহমান খানকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় সংসদ নেতা। সীমিত সম্পদের দ্বারা জনগণের অসীম চাহিদা নিয়ন্ত্রণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর সেই অর্থনীতির সাথে বাজেট শব্দটি অঙ্গাঙ্গিনভাবে জড়িত। আজ এই মহান সংসদে বাজেট সম্পর্কিত একটি বিশেষ অধিবেশনে আমাকে জনগুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপনের সুযোগ দানের জন্য স্পিকার আপনাকে ধন্যবাদ। আজ আমি আপনার মাধ্যমে মহান সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করছি তা হচ্ছে এই সংসদ মনে করে যে সরকার বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় জন অংশগ্রহণ নিশ্চিত করেছে। স্পিকার, এই প্রস্তাবটি সংজ্ঞায়ন করতে গেলে যে কয়েকটি শব্দ সংজ্ঞায়নের দাবি রাখে তা হচ্ছে সরকার বাজেট প্রণয়ন প্রক্রিয়া জন অংশগ্রহণ নিশ্চিত করেছে। স্পিকার, সরকার বলতে সংবিধান অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে বোঝাচ্ছে। স্পিকার, বাজেট হলো এমন একটি আর্থিক বিবৃতি যাতে একটি নির্দিষ্ট সময়সীমায় প্রজাতন্ত্রের বিভিন্ন সংস্থার মাধ্যমে জনগণের জন্য আয়, ব্যয়, উদ্ধৃত ঋণের বিস্তারিত তথ্য স্পিকার যা অর্থমন্ত্রী কর্তৃক প্রণীত হয়। বাজেট প্রণয়ন প্রক্রিয়া স্পিকার তা হচ্ছে যে প্রক্রিয়া বাজেট প্রণয়ন হয় স্পিকার তাকে আমরা বলছি, এবং এক্ষেত্রে আমরা দুটি প্যারামিটার উল্লেখ করছি। এক হচ্ছে কৌশলগত প্রাক বাজেট পর্যায় এবং বাজেট বাস্তবায়ন পর্যায়। স্পিকার, জন অংশগ্রহণ বলতে হচ্ছে আমরা দুটি দিক বুঝাচ্ছি, এক হচ্ছে প্রত্যক্ষ অংশগ্রহণ আর একটা হচ্ছে পরোক্ষ অংশগ্রহণ। স্পিকার, এক্ষেত্রে সরাসরি অংশগ্রহণ হতে পারে এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে অংশগ্রহণ হতে পারে স্পিকার। এবং যে কথাটি বলছি, জন অংশগ্রহণের সাথে জনকল্যাণ এবং জনস্বার্থ শব্দটি নিহিত রয়েছে স্পিকার, এবং নিশ্চিত করেছে বলতে উদ্দেশ্য বাস্তবায়ন হয়েছে স্পিকার। বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় জন অংশগ্রহণ নিশ্চিত হয়েছে তা আমরা কয়েকটি প্যারামিটার উল্লেখ করে যাচ্ছি। এক, প্রাক বাজেট পর্যায়ে আর একটা বাজেট অনুমোদন পর্যায়ে। আমাদের আজকের প্রস্তাব হচ্ছে বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় জন অংশগ্রহণ হয়েছে কি না, বাজেটের সাফল্য বা ব্যর্থতা নয় স্পিকার। যদি বাজেটের সাফল্য বা ব্যর্থতা নিয়ে আলোচনা করা হয় স্পিকার তবে আমার প্রদত্ত সংজ্ঞানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক স্পিকার। এখন প্রশ্ন হলো, কেন এই প্রস্তাবে মহান সংসদে উত্থাপন করা হয়েছে স্পিকার? আমরা জানি বাজেটকে বলা হয় জনগণের বাজেট স্পিকার। সুতরাং যেহেতু বাজেটের সাথে জনগণ শব্দটি জড়িত আছে স্পিকার, তাও এক অর্থে প্রমাণ করে এই বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় জন অংশগ্রহণ নিশ্চিত আছে স্পিকার। যখন যদি কোনো একটি পার্টিকুলার গার্মেন্টস সেক্টরের উপরে 10% আপনি যদি দিয়ে দেন কোনো একটি ভ্যাট, সেই ভ্যাটের জন্য যদি 5 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি আমরা সেটাকে গ্রহণযোগ্য কোনো কিছু বলবো কিনা, যদি সেই 5 কোটি মানুষের কোনো ক্ষতির সম্মুখীন হয়? স্পিকার, ওনার জ্ঞানগত পরিসীমা এত নিচে স্পিকার, যে ভ্যাটটা আমরা নিচ্ছি গার্মেন্টস শিল্পের স্পিকার তা আমার দেশের দরিদ্র সীমার নিচে যারা অবস্থান করছে স্পিকার তাদের কল্যাণার্থে আমরা ব্যবহার করছি স্পিকার, তাকে জন অংশগ্রহণ নিশ্চিত করছে না স্পিকার। সংবিধানের 11 নং অনুচ্ছেদে বলা আছে যে সকল পর্যায়ের প্রতিনিধিদের মাধ্যমে সরকার বিভিন্ন কাজে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করবে স্পিকার। এক্ষেত্রে প্রমাণ করে সরকার বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় জন অংশগ্রহণ নিশ্চিত করবে, যা সংবিধান অনুযায়ী স্বীকৃত স্পিকার। আমরা আরেকটা কথা বলতে পারি যে বাজেটে জনগণের একটি প্রস্তাব ছিল জেলা বাজেটের
কথা স্পিকার, আমরা এই বাজেটে 2টি জেলা বাজেটের ঘোষণা দিয়েছি, ব্যবস্থা করেছি স্পিকার, তাকে প্রমাণ করে না এই বাজেটে জন অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে স্পিকার। স্পিকার, আজ যখন বাজেট প্রণয়নের 4 মাস আগ থেকে অর্থমন্ত্রী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সংলাপ করেন স্পিকার প্রাক বাজেট নিয়ে স্পিকার, তখন কি প্রমাণ করে না সেখানে বাজেটে জন অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে স্পিকার? আমরা জানি বাজেট বলতে ট্রান্সপারেন্ট বাজেটকে বুঝে স্পিকার। আমরা যেহেতু দুর্নীতিকে ঘৃণা করি স্পিকার, তাই বাজেটের স্বচ্ছতার লক্ষ্যে স্পিকার আমরা জনগণকে বাজেট প্রণয়ন প্রক্রিয়া অংশগ্রহণ করাচ্ছি স্পিকার। স্পিকার, আমরা বলতে যাচ্ছি, আগে যখন দেখা যেত যে বিভিন্ন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ হতো স্পিকার, কিন্তু আজ দেখা যাচ্ছে অর্থমন্ত্রী কর্তৃক নির্দেশিত হয়ে বিভিন্ন মন্ত্রণালয় তাদের তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত স্পিকার তারা আলোচনা করে জনগণকে সম্পৃক্ত করে তারা এখন অর্থ মন্ত্রণালয় তাদের চাহিদা পেশ করছে এবং অর্থমন্ত্রী সেই অনুযায়ী তাদের বাজেট দিচ্ছে স্পিকার। তাকে প্রমাণ করে না বাজেটে জন অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে স্পিকার। স্পিকার, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্বল্প গুরুত্বপূর্ণ পণ্যের উপর ভ্যাট বাড়িয়ে সরকার আমাদের বিভিন্ন পণ্যের ন্যায্য মূল্য করে দিচ্ছে স্পিকার। তাকে প্রমাণ করে না যে জনগণের চাহিদা, আজ আমরা যেটা চাচ্ছি যে ন্যায্য মূল্য পণ্য স্পিকার, তাও বাজেটে জন অংশগ্রহণ বোঝে স্পিকার। সর্বশেষ একটা কথা বলতে স্পিকার, গত বাজেটে নারী উদ্যোক্তা সংস্থার আহ্বান ছিল তাদের জন্য বাজেট বরাদ্দ বাড়ানোর জন্য স্পিকার, তা বাড়িয়েছে সরকার স্পিকার। ক্ষুদ্র উদ্যোক্তাদের 3 বছর কর সীমার বাইরে রাখা হয়েছে স্পিকার, তাকে জনগণের স্বার্থে নেওয়া স্পিকার, তাকে জন অংশগ্রহণ নিশ্চিত করছে স্পিকার। এবং কুটির শিল্পের জন্য 40 লক্ষ টাকা পর্যন্ত ব্যবসা কম স্পিকার সম্পূর্ণ করমুক্ত রাখা হয়েছে স্পিকার। স্পিকার, আজ আমাদের তরুণ সমাজের অনুরোধের মুখে মোটরসাইকেলের তেলের ট্যাঙ্ক ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রাংশের আমদানির উপর শুল্ক প্রত্যাহার করেছে সরকার স্পিকার। তাও তো জনকল্যাণের স্বার্থে জনগণ চেয়েছে বলে স্পিকার করা হয়েছে। এটাও স্পিকার প্রমাণ করে যে বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় জন অংশগ্রহণ নিশ্চিত হয়েছে স্পিকার। সর্বশেষ বলতে চাই, আগামী 2রা জুন সরকারের পক্ষে বিজিএমইএ কর্তৃক গার্মেন্টস মালিক ও শ্রমিকদের তাদের বাজেটের চাহিদা নিয়ে স্পিকার সরকারের পক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে স্পিকার। তাতেও আমরা বলবো যে এক্ষেত্রেও বাজেটে জন অংশগ্রহণ নিশ্চিত হয়েছে স্পিকার। সর্বশেষ একটি কথা বলতে চাই, এনবিআর সরকারের পক্ষে গত মার্চ মাসে প্রায় 41টি মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেছে বাজেটে তাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে স্পিকার। যখন অর্থমন্ত্রী তার পূর্ণ কার্যদিবসে যখন অর্ধ কার্যদিবস বিভিন্ন মন্ত্রণালয় স্ট্যান্ডিং কমিটির সভাপতিদের সাথে বাজেট নিয়ে আলোচনা করে কেমন বাজেট চাওয়া উচিত স্পিকার, যখন বিভিন্ন সভা সমাবেশে বাজেট নিয়ে সংলাপ হয় স্পিকার, তাই প্রমাণ করে বাজেটে জন অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তাই স্পিকার বলতে হয় আজকের এই প্রস্তাবটি এই মহান সংসদে যাতে গৃহীত হয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে। আজকের যে উত্থাপিত প্রস্তাব, সরকার বাজেট প্রণয়ন প্রক্রিয়া জন অংশগ্রহণ নিশ্চিত করেছে এবং সেভাবেই বলছে যে মাননীয় অর্থমন্ত্রী যেভাবে বিভিন্ন জনগোষ্ঠীর সাথে, সাধারণ মানুষের সাথে বিভিন্ন সংলাপ করে যাচ্ছে, সেই সংলাপই প্রমাণ করছে জন অংশগ্রহণে সরকার প্রতিজ্ঞাবদ্ধ এবং সেটা তার প্রচেষ্টা রয়েছে। আমরা আজকের এই ছায়া সংসদে বিরোধী দলের দিকে আসছে, আহ্বান করছি মাননীয় বিরোধী নেতা মাহবুব মোহাম্মদ হোসেনকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে কিছু বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমার দলীয় প্রধানমন্ত্রীর দিকে তাকালেই দেখা যায় যে অল্প বিদ্যা ভয়ঙ্কর কথাটি আসলে কোত্থেকে এসছে। মাননীয় স্পিকার, প্রথমে আমি যেটা তাকে প্রশ্ন করেছিলাম, যদি কোনো একটি অন্যায়ভাবে ভ্যাটটি কোনো জায়গায় আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই ভ্যাটের জন্য যদি আমাদের দেশের মানুষের ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটিকে আসলে আমাদের জন্য জনকল্যাণকর হবে কিনা বা জনসম্পৃক্ততা হবে কিনা। মাননীয় স্পিকার, প্রথমে আসলে তার যে লুপহোলসগুলো সেগুলো ধরিয়ে দিয়ে যাচ্ছি ব্যাখ্যাগত ভুল করে। মাননীয় স্পিকার, তিনি জন অংশগ্রহণ করতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বলেছেন, কিন্তু কোনোভাবেই বলেননি যে একটি বাজেট কিভাবে সকল মানুষের একইভাবে একই সমানভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে পারে। মাননীয় স্পিকার, সেটি কখনোই সম্ভব না এবং হয় না দেখি মাননীয় স্পিকার আমাদের সীমিত বাজেটে আমরা কোনো জায়গায় বেশি বরাদ্দ দিই এবং কোনো জায়গায় কম বরাদ্দ দিয়ে থাকি। মাননীয় স্পিকার, তারা কোনো ডাটা দেখিয়ে যাননি যে তারা আসলে কিভাবে বাস্তবায়ন হচ্ছে। মাননীয় স্পিকার, আসলে কি কখনো আমাদের এই গোল টেবিল বৈঠক করে কি সেখানে আমরা বাজেটটা করলেই যে সেই বাজেটটি আসলে জনকল্যাণকর হবে বা সেখানে কি জন অংশগ্রহণ নিশ্চিত হবে, এরকম কোনো কথা মাননীয় স্পিকার বলে যাননি, এরকম কোনো ডাটাও তারা দেখিয়ে যাননি। মাননীয় স্পিকার, তারা বলেছেন জনকল্যাণ এবং জনস্বার্থের কথা। মাননীয় স্পিকার, মেনে নিচ্ছি, কিন্তু জনকল্যাণ এবং জনস্বার্থের বিষয়টা মাননীয় সংসদ নেতা স্যার, উনি আমার বক্তব্যকে ভিন্নভাবে ব্যাখ্যা করছেন। কিভাবে? আমি নাকি কোনো ডাটা দেখিয়ে যেতে পারিনি যে কি করে আমরা জনগণকে সম্পৃক্ত করছি স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতা। মাননীয় স্পিকার, এতে কিন্তু একটি মানুষের বা একটি সেক্টরের কথা বলছেন যে সারা বাংলাদেশের সকল মানুষকে কি তারা একইভাবে একই পার্সেন্টেজ অনুযায়ী তারা দিয়েছেন কিনা, আমার প্রশ্নটি ছিল সেই জায়গাটি। মাননীয় স্পিকার, সেই ধরনের ডাটা দিতে তারা আজকে ব্যর্থ হয়েছেন। আচ্ছা, নারী উদ্যোক্তা সংস্থা বা বিভিন্ন সংস্থা কি শুধুমাত্র একটি মানুষের সংগঠন? ওটা কি বিভিন্ন মানুষের অংশগ্রহণে সেই সংগঠনটা গঠিত হয় না? ধন্যবাদ।
মাননীয় স্পিকার, যদি নারী অংশগ্রহণকে আমার দেশের 100% মানুষকে রিপ্রেজেন্টেটিভ করে কিনা আজকে প্রশ্নটি সেই জায়গার মধ্যে। নারীদের যেসব কল্যাণকর অবস্থানগুলো রয়েছে সেই সব কল্যাণকর অবস্থানগুলোকে আমার সেই মানুষগুলোকে বা এই জনগণকে সকলকে রিপ্রেজেন্ট করে কিনা মাননীয় স্পিকার, আজকে সেখানে প্রশ্নটি রয়েছে। মাননীয় স্পিকার, আমি আমার জায়গাটি আসি, পক্ষান্তরে তারা যেহেতু বলে যান যে কত % মানুষকে তারা আসলে এই জনসম্পৃক্ততার আয়তার মধ্যে আনতে চেয়েছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, সেহেতু আমাদের দায়বদ্ধতা থেকে আমরা আজকে প্রমাণ করে দিয়ে যাবো যে বাংলাদেশের 40% মানুষ আসলে আজকে বঞ্চিত হচ্ছে এই বাজেটের দ্বারা। মাননীয় স্পিকার, আমরা আজকে দেখিয়ে যাব কিভাবে কোন কোন সেক্টরে আজকে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি এবং বাজেট প্রক্রিয়ার মধ্যে আসলে কোথায় আমাদের লুফোলসগুলো রয়ে আছে। মাননীয় স্পিকার, প্রথমে আসা যাক যে আমাদের বর্তমান অর্থ বছরে অর্থাৎ 2011 এবং 12 এবং 13 অর্থ বছরের মধ্যে আমাদের কি লুফোলসগুলো মাননীয় স্পিকার আমাদের চোখে ধরা পড়ে। মাননীয় স্পিকার, প্রথমে আমরা আসা যাক ব্যাংকের উচ্চ হারে ইন্টারেস্টের কথা, আমাদের তেলের দামের বৃদ্ধির কথা, আমাদের বিদ্যুতের দামের বৃদ্ধির কথা মাননীয় স্পিকার, আমাদের কাগজের দামের বৃদ্ধির কথা মাননীয় স্পিকার, এবং আমাদের দেশি এবং বিদেশি যেসব পণ্যগুলো রয়েছে সেগুলো সমান শুল্ক হার দিয়ে আমাদের দেশীয় ইন্ডাস্ট্রিকে নষ্ট করার জন্য মাননীয় স্পিকার। এছাড়া আমাদের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আমাদের যে একটি ডাটা রয়েছে যেখানে আমরা জনশক্তি রপ্তানি আরো করতে চাই, সেখানে ট্যাক্সেশনের মাধ্যমে কিভাবে আমাদেরকে আরো পিছনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, তারা বারবার ভুল বুঝছেন মাননীয় স্পিকার। আজকে আমাদের কথাটি হচ্ছে যিনি আপনি জনকল্যাণকর বলছেন সেটি আসলে জনকল্যাণকর কিনা সেটি আজকে আমাদের মাননীয় স্পিকার বিষয় হচ্ছে। মাননীয় স্পিকার, ফলাফলের বিষয়টি পরে আসি, যেটি আপনি প্রণয়ন করছেন সেই প্রণয়নটি আসলে আপনি জনগণের স্বার্থে করছেন কিনা সেটি ছিল মাননীয় স্পিকার আমাদের বিষয়। মাননীয় স্পিকার, আমরা যে বিষয়গুলো চলে আসছি মাননীয় স্পিকার, আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে 15% আরো বেশি ট্যাক্সেশন করা হচ্ছে এবং আমাদের ইন্টারনেট যেখানে কিনা আমরা আরো চাচ্ছি যে মানুষজন আরো ইন্টারনেট সুবিধা পাক, সেখানে এক্সট্রা 15% আরো ট্যাক্স দিয়ে কিভাবে ইন্টারনেটকে বন্ধ করা যায় সেই ধরনের একটা পায়চারা করছে মাননীয় স্পিকার। এছাড়া জনশক্তি রপ্তানি কেন্দ্রের মধ্যে বর্তমানে উল্টা আমাদের যেখানে সরকার কিনা সচেষ্ট বাইরে কিভাবে শ্রমিক পাঠাবে সেখানের মধ্যে 1000 থেকে মাননীয় স্পিকার 1800 টাকা আমাদের একটি কাঠামো তৈরি করা হয়েছে, যেখানে 800 টাকা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু গ্রাম বাংলা সেই মানুষটিকে আসলে 800 টাকা বা 1000 টাকা দিয়ে আরো বাইরে যেতে পারবে কিনা মাননীয় স্পিকার, প্রশ্নটি সেখানে রয়ে গেছে। তাই মাননীয় স্পিকার, আমি মনে করি যে জনগণ যেহেতু এই সুবিধাগুলো পাচ্ছে না এবং জনগণ যেহেতু ভোগান্তির শিকার হচ্ছে, জনগণ যেহেতু বিদ্যুৎ পাচ্ছে না এবং ভোগান্তির শিকার হচ্ছে, তখন মাননীয় স্পিকার এটি কখনোই জনকল্যাণকর হচ্ছে না। তাই মাননীয় স্পিকার বলে দিতে চাচ্ছি যে সরকারের এসব স্টেপ কখনোই জনগণকে সামনের দিকে এগিয়ে নিতে যাচ্ছে না, বরঞ্চ এই সকল মানুষগুলোকে, এই পোশাক শ্রমিক 5 কোটি মানুষকে এবং সাধারণ মানুষকে আসলে এই বাজেট থেকে আরো দূরে সরিয়ে দিচ্ছে এবং তাদেরকে জনসম্পৃক্ততা আসলে রক্ষণ করা সম্ভব হচ্ছে না আপনাদের সো কল্ড গোল টেবিল বৈঠক করার ফলেও। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিরোধী দল নেতা মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক যে বিভিন্ন সংলাপ বা গোল টেবিল বৈঠককে সো কল্ড গোল টেবিল বৈঠক বলে জনসম্পৃক্ততার কোনো অংশ এই বাজারের মধ্যে নেই সেটা জানিয়ে তার বক্তব্য শেষ করেছেন। আমরা আবারও সরকারি দলের দিকে আসছি। আমরা আজকের এই ছায়া সংসদের মাননীয় অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মোহাম্মদ মশিউর রহমানকে আহ্বান করছি তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি বক্তব্যের শুরুতেই বেশ হতাশা প্রকাশ করছি এই কারণে যে আজকে প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিচ্ছেন বিরোধী দল সেটাকে চাতুরতার সাথে পাশ কাটিয়ে অন্য বিষয় নিয়ে আলোচনা করে নিজেদের সময় এবং সংসদের মূল্যবান সময় নষ্ট করছেন। মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে বক্তব্যটি পেশ করা হয়েছিল যে আমরা একটি সংসদে বসে আমরা একটি বাজেট প্রণয়ন করছি, এই বাজেটটার মধ্যে জনগণের অভিমত রয়েছে কিনা, আমরা জনগণের আশা আকাঙ্ক্ষা বাজেটে দিচ্ছি কিনা, জনগণের মাধ্যমে আমরা বাজেটটা প্রণয়ন করছি কিনা, বাজেটটা প্রণয়ন করার পরে কি ফলাফল আসতেছে সেটা নিশ্চয়ই আজকে প্রাসঙ্গিক না। মাননীয় স্পিকার, আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যের দিকে তাকালে দেখা যাবে যে প্রধানমন্ত্রীর বক্তব্যকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাক বাজেট পর্যায়ে এবং দ্বিতীয়টি হচ্ছে সংসদীয় পর্যায়ে। প্রাক বাজেট পর্যায়ের দিকে তাকালে দেখা যাবে মাননীয় স্পিকার যে গত 13ই মে শাইখ সিরাজ কর্তৃক 2000 কৃষকের অভিমত সম্বলিত একটি সুপারিশমালা মাননীয় অর্থমন্ত্রীর হাতে তুলে ধরা হয়। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বিরোধী দলের কাছে আমার প্রশ্ন, সরকারের যদি বিন্দুমাত্র ইচ্ছাই না থাকবে জন অংশগ্রহণ নিশ্চিত করার, কি উদ্দেশ্য ছিল সরকারের তবে কৃষকদের অভিমত গ্রহণ করে 9000 কোটি টাকার বরাদ্দ দেওয়ার? মাননীয় স্পিকার, আপনার যে জন অংশগ্রহণের কথা বলছেন, আসলে সেই জন অংশগ্রহণটি আপনি কখন নিশ্চিত করতে পারবেন? যদি সেটা আপনার জন্য সুফল বয়ে না আনলেও কি সেটা আপনি জন অংশগ্রহণ বলবেন? মাননীয় স্পিকার, ওনার বক্তব্যের ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের সংবিধানে আর্টিকেল 1-এ বলে দেওয়া হয়েছে বাংলাদেশ হচ্ছে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, প্রজাতন্ত্র যা চাবে তাই হচ্ছে মাননীয় স্পিকার এই দেশ। আর্টিকেল 7-এ বলা হয়েছে এই দেশের মালিক হচ্ছে মাননীয় স্পিকার জনগণ, যার অর্থ হচ্ছে জনগণের ইচ্ছা অনুসারে আমরা দেশ চালাবো এবং আমরা যারা এখানে স্কলার রয়েছি, যারা অভিজ্ঞ, তারা তাদেরকে পরামর্শ দিয়ে ডাইভার্ট করতে পারি ভালোর দিকে। তার মানে এই না যে জনগণের ইচ্ছাই আমরা নিব না। স্যার, আপনার জনগণ জি 15% আপনি ইন্টারনেটের উপর ট্যাক্স করে দিচ্ছেন, সেক্ষেত্রে কি আপনার এই যে ইন্টারনেট সকলের ঘরে ঘরে পৌঁছে দেওয়া সেটা কি আপনার নিশ্চিত হচ্ছে? কেন বাড়ানো হচ্ছে? মাননীয় স্পিকার, ট্যাক্সের ক্ষেত্রে যদি বলা হয় যে ট্যাক্স সবসময় একটা বিষয়কে কেন্দ্র করে করা হয়, সেটা হচ্ছে জনগণের
মাননীয় স্পিকার উন্নতির দিকে, জিডিপির উন্নতির দিকে। আমি যদি এখন দেখি ইন্টারনেট কাদের কাছে আছে, মুষ্টিমেয় কিছু লোকের কাছে আছে। আপনি ইন্টারনেট নিয়ে বসে আছেন আর আপনার দেশের একটা জনগণ ভাত খেতে পারছে না, সেই ইন্টারনেট নিশ্চয়ই দেশের জন্য কাম্য না মাননীয় স্পিকার। যে মাননীয় স্পিকার, জাতিসংঘের 2012 পরিসংখ্যানে বলা হয়েছে বাংলাদেশ 58% তথ্য জনসাধারণের কাছ থেকে এবং 42% তথ্য মাননীয় স্পিকার স্কলারদের কাছ থেকে নেওয়ার প্রেক্ষিতে ট্রান্সপারেন্ট বাজেট প্রণয়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় 3য় স্থানে রয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, গত 17 মে রূপসী বাংলা হোটেলে কেমন বাজেট চাই নামক অনুষ্ঠানে অর্থমন্ত্রী কৃষকদের থেকে শুরু করে আপামর জনসাধারণের অংশগ্রহণ সেখানে নিশ্চিত করেন এবং সেই সাথে মাননীয় স্পিকার তথ্য প্রযুক্তির কল্যাণের মাধ্যমে শুধু বাংলাদেশের নাগরিক না মাননীয় স্পিকার, বিদেশে যারা বাংলাদেশের নাগরিক রয়েছে তাদের অভিমত গ্রহণ করছে, যা প্রমাণ করে জন অংশগ্রহণ বাজেটে নিশ্চিত মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, জন অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় বাজার পর্যবেক্ষণ করার জন্য বর্তমানে ইউএসএ, রাশিয়া এবং জাপানের টিম প্রেরণ করেছে। চীন কর্তৃক আমাদের দেশ পর্যবেক্ষণ করে রিপোর্ট প্রদান করেছে, যার প্রেক্ষিতে বলা যাচ্ছে যে বাংলাদেশে বাজেট প্রণয়নের ক্ষেত্রে শুধু বাংলাদেশের জনগণের অভিমত নয়, বিশ্ব জনমত গ্রহণ করা হচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 90-এর দশকে যখন বাংলাদেশের অর্থনীতিকে বটমলেস বাস্কেট বলে গালি দেওয়া হতো মাননীয় স্পিকার, ঠিক তখন 2013 সালে সেই বিশ্ববাসী মাননীয় স্পিকার বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে নিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলাদেশের বাহিরের যখন অবস্থা বিশ্ব মন্দা দেখা যাচ্ছে, তখন বাংলাদেশের জিডিপি হচ্ছে মাননীয় স্পিকার, জিডিপি গ্রোথ 6.3 মাননীয় স্পিকার, যার প্রেক্ষিতে মাননীয় স্পিকার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 2012-তে তাদের রিপোর্টে বলে যে বাংলাদেশের ইকোনমি হচ্ছে বর্তমান বিশ্বের 43rd, দ্যাট মিনস 43তম গ্রোয়িং ইকোনমি মাননীয় স্পিকার, যার অন্যতম কারণ হচ্ছে দেশের বাজেটে সর্বোপরি দেশের অর্থনীতি জনগণের অংশগ্রহণ মাননীয় স্পিকার। আমাদের যে উদ্দেশ্য সেটি হচ্ছে একটি নিরাপদ, ঝুঁকিহীন এবং মাননীয় স্পিকার ইকো ফ্রেন্ডলি পরিবেশ সৃষ্টি করা, এবং এই পরিবেশটি বাংলাদেশের সরকারের পক্ষে একার পক্ষে পরিচালনা করা অনেক কষ্টকর। তাই আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশে একটি সুস্থ রাজনৈতিক পরিস্থিতি এবং সুস্থ অর্থনৈতিক পরিস্থিতির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের এই প্রস্তাবটি যেন গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের ছায়া সংসদে বক্তব্য চলছে সরকারের বাজেট প্রণয়ন প্রক্রিয়া জনগ্রহণের অংশগ্রহণ নিয়ে। এবারে আমরা ফিরে আসছি বিরোধী দলের দিকে। আহ্বান করছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা আরিফ মাহমুদকে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আমি অর্থমন্ত্রীর বক্তব্য খুব নিবিড়ভাবে শুনছিলাম। উনি অনেক কিছুর কথা বলছেন যে তারা জনগণের জন্য বাজেট করছে এবং জনগণ এটার উপকৃত হচ্ছে। আসলে কি জনগণ উপকৃত হচ্ছে? জনগণের কাছ থেকে কি আমরা এক্স্যাক্টলি ফিডব্যাকটা তা পাচ্ছি? মাননীয় স্পিকার, আমি প্রথম কথা বলে যেতে পারি, আমাদের প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী প্রধানমন্ত্রী বলেছেন যে একবার বলেছিল যে আমাদের নারীরা আমাদেরকে কি আসলে রিপ্রেজেন্ট করে কিনা। আমাদের তৃতীয় বক্তা ওখান থেকে উঠে বলেছিলেন যে 100 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। মাননীয় স্পিকার, বর্তমান 2013 এবং 14 অর্থবছর বাজেটে কেমন বাজেট চাই, ঠিক সেই অনুষ্ঠানেই একজন নারী প্রশ্ন করেছিলেন যে নারীদের জন্য এই বাজেটে চমক আছে কিনা। সেখানে অর্থমন্ত্রী বলেছিলেন যে আমি 2012-13-তে 100 কোটি টাকা বরাদ্দ রেখেছিলাম, খরচ হয়েছে মাত্র 20 কোটি টাকা, আমি আবার পুনরায় 80 কোটি টাকা বরাদ্দ করছি। এটা কি তাহলে পুরো দেশকে রিপ্রেজেন্ট করছে? মাননীয় স্পিকার, আমি প্রশ্ন রেখে যাচ্ছি ওনাদের কাছে। মাননীয় স্পিকার, আমি এবার বলতে যাচ্ছি গার্মেন্ট শিল্পের কথা। মাননীয় স্পিকার, গার্মেন্ট শিল্পে আমরা যে বাংলাদেশে যদি কোনো ব্যবসা করতে চাই, বাংলাদেশে ব্যবসা করতে গেলে কোনো লোন নিলে আমাদেরকে সুদের হার দিতে হয় 23%। এটা অন্যান্য দেশের তুলনায় ব্যাপক হারে দিতে হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা যদি আমেরিকা, ইউরোপ বা অন্যান্য উন্নয়নশীল দেশগুলির দিকে তাকাই, সেখানে দেখা যাবে যে এটার হার অনেক কম। মাননীয় স্পিকার, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষজন প্রত্যক্ষ পরোক্ষভাবে যেসব শ্রমিকরা এই ইন্ডাস্ট্রির সাথে, গার্মেন্ট ইন্ডাস্ট্রির সাথে বা অন্যান্য ব্যবসার সাথে জড়িত, তখন কি দেখা যাবে এসব ইন্ডাস্ট্রি এসব উচ্চ সুদের কারণে তাদের একবার বন্ধ করে দিতে হবে। মাননীয় স্পিকার, যদি এরকমভাবে বন্ধ করে দেওয়া হয় তাহলে মাননীয় স্পিকার এসব 5 কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত আছে তাদের কি হবে? অপেক্ষা করুন। জি মাননীয় স্পিকার, যদি জনগণের অভিমত না নেওয়া হয়, জনগণের অভিমত ব্যতীত আপনি সাপ্লিমেন্টারি বাজেট কিভাবে প্রণয়ন করবেন এবং সাপ্লিমেন্টারি বাজেট সংবিধানের কোথায় আছে স্পেসিফিক্যালি বলেন। অর্থমন্ত্রী, যদি জনগণের অংশগ্রহণ থাকতো তাহলে এগুলি আর কখনো হতোই না। মাননীয় স্পিকার, আমি এটাই বলতে চাচ্ছি। মাননীয় স্পিকার, আমি এখন বলতে চাচ্ছি বিদ্যুৎ খাতের কথা। সাপ্লিমেন্টারি বাজেট দ্বারা মাননীয় স্পিকার নিশ্চিত হচ্ছে কিনা উনি এড়িয়ে যাচ্ছেন। মাননীয় স্পিকার, জি, সাপ্লিমেন্টারি বাজেট সম্পর্কে তারা প্রশ্ন করেছে। মাননীয় স্পিকার, এটা এক্স্যাক্টলি জনগণের কথা। মাননীয় স্পিকার, জনগণের কথা কি ওনারা নিচ্ছেন? যদি জনগণের কথাটা নিত তাহলে অবশ্যই সাপ্লিমেন্টারি বাজেট তারা প্রণয়ন করতো বা ওইভাবেই তারা বাজেটটা করতো। মাননীয় স্পিকার, জনগণের কথা যদি নাই নেওয়া হয় তাহলে সংসদে অর্ডার
জনগণের আপনি আপনি আসন গ্রহণ করুন। ধন্যবাদ আপনাকে, আপনি আপনার বক্তব্য নির্দ্বিধায় চালিয়ে যান। ধন্যবাদ মাননীয় আপনাকে। স্পিকার, আমি এখন যে গার্মেন্টস খাতের কথা বলছিলাম বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, আমাদের 60 থেকে 70 ছোট ছোট গার্মেন্টস শিল্প যেগুলি ছিল ওগুলি মাননীয় স্পিকার বেশিরভাগ বন্ধ হয়ে গেছে সেই তেল, গ্যাস এবং বিদ্যুতের কারণে মাননীয় স্পিকার, এবং অনেকগুলি বন্ধ হয়ে গেছে এই ব্যাপক ঋণের কারণে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখন এই ক্ষেত্রে কি বোঝা যায় না তারা যে জন অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, এখন বলতে চাচ্ছি আমি বিদ্যুৎ খাতের কথা। মাননীয় স্পিকার, বর্তমানে বিদ্যুৎ উৎপাদন খরচ পার ইউনিট হয় 6 টাকা 80 পয়সা করে এবং তা বিক্রি করা হচ্ছে 4 টাকা 02 পয়সা করে মাননীয় স্পিকার। কিন্তু সরকারের ভর্তুকির পরিমাণ কমিয়ে আনার জন্য এই 2 টাকা করে পার ইউনিটে বাড়াতে যাচ্ছে মাননীয় স্পিকার। এক্স্যাক্টলি এই সাফারার কারা হবে মাননীয় স্পিকার? সাধারণ জনগণই মাননীয় স্পিকার। এই বাড়ানোর ক্ষেত্রে কি তারা একবারও কোনো জনগণের মতামত নিয়েছে কি মাননীয় স্পিকার? তারা বলে গেলেন কৃষির কথা মাননীয় স্পিকার। এই বিদ্যুতের খরচটা যদি বাড়ে মাননীয় স্পিকার, এর পুরা ইম্প্যাক্টটা পড়বে মাননীয় স্পিকার আমাদের কৃষি খাতের উপরে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, উনি বলে গেলেন আমাদের বলতে চাচ্ছি যে আমাদের উন্নতির বিমানের মতো লাক্সারিয়াস একটি খাতে বিপুল বিলিয়ন বিলিয়ন আমাদের অর্থ ওখানে ভর্তুকি দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার। বিদ্যুৎ যেটা আমাদের একদম নিট একটি খাত, যেটা একটি প্রয়োজনীয় খাত, সেই খাতে কেন ভর্তুকি কমিয়ে আনা হচ্ছে আমি তার কিছু বুঝে উঠতে পারি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তেলের ভর্তুকির কথা, বর্তমানে সরকার তেলের ভর্তুকি 90 বিলিয়ন অর্থে কমিয়ে এনেছে মাননীয় স্পিকার, যা ছিল 280 বিলিয়নে। কিন্তু মাননীয় স্পিকার, এই ভর্তুকির ইফেক্টটা কার উপরে পড়ছে মাননীয় স্পিকার? দেখা যাচ্ছে যে এই ভর্তুকির ইফেক্টটা আলটিমেটলি পড়ছে জনগণের উপরে মাননীয় স্পিকার। এই জনগণ মানুষ কি হচ্ছে এই তেলের ট্রাকের ভাড়া, বাসের ভাড়া এবং কি অন্যান্য এইসব ভাড়া বৃদ্ধির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, এবং এই কারণে সিন্ডিকেশনের মাধ্যমে দেখা যাচ্ছে কি যদি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যেই সব জিনিসগুলি থাকে সেগুলি আরও বেড়ে যাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তেলের দাম তারা 3 দফা ভিত্তিতে বাড়িয়েছে মাননীয় স্পিকার, কিন্তু বাংলাদেশের মানুষের ইনকাম কি মাননীয় স্পিকার 3 দফা হারে বেড়েছে মাননীয় স্পিকার? এক্ষেত্রে কি তারা জন অংশগ্রহণের বাজেট নিশ্চিত করেছে মাননীয় স্পিকার? প্রশ্ন রেখে যাচ্ছি তাদের কাছে মাননীয় স্পিকার, আশা করি ব্যাখ্যা দিবেন। মাননীয় স্পিকার, শেয়ার বাজারে মাননীয় স্পিকার, শেয়ার বাজারে 3 নাম্বার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার একটি ম্যান্ডেটরি ছিল, বাট এটি উঠিয়ে দেওয়া হয়েছে। এটি উঠিয়ে দেওয়ার কারণে স্বচ্ছতা থাকবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তাই আমি বলে যেতে চাই যে এই বাজেটটি কখনো যারা যে গভর্নমেন্ট করছেন তা কখনোই এটি জনগণের অংশগ্রহণের অনুযায়ী করছে না মাননীয় স্পিকার। তাই আমি মনে করি এই প্রস্তাবটি সংসদে গৃহীত না হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এবার আহ্বান করছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সদস্য সরকারের দলের মোহাম্মদ ইমরান হোসেনকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজ যখন সরকার বাজেটে জন অংশগ্রহণ নিশ্চিতের জন্য সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে একের পর এক প্রাক বাজেট আলোচনা চালিয়ে যাচ্ছেন, যখন মাননীয় স্পিকার জনগণের মতামত জানতে শহরের ব্যস্ততম এলাকাটি হতে গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত উন্মুক্ত বাজেট আলোচনা হচ্ছে মাননীয় স্পিকার, ঠিক তখনই মাননীয় স্পিকার আজকে বিরোধী দল বাজেটে জন অংশগ্রহণের ব্যাপারে প্রশ্ন তুলে মাননীয় স্পিকার যুক্তিহীন বিরোধিতার প্রমাণ দিয়ে গেছে, যা আজকে আমি প্রমাণ করে দিয়ে যাবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, যখন সংসদের মতো একটি জায়গায় 16 কোটি মানুষের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে একটি বাজেট আলোচনা হয়, তাদের মতামতের ভিত্তিতে যখন একটি বাজেট প্রণীত হয়, তা সেখানে আমরা আজকে বুঝতে পারছি না এখানে জনগণের অংশগ্রহণটি কিভাবে নিশ্চিত হলো না। তাহলে কি আপনারা আজকে বলতে চাচ্ছেন যে সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধি নয়? আর তারা যদি জনগণের প্রতিনিধি হয়েই থাকে মাননীয় স্পিকার, তাহলে এখানে জনগণের অংশগ্রহণ কিভাবে হলো না মাননীয় স্পিকার? তা আজকে আমরা বুঝতে পারছি না মাননীয় স্পিকার। মাননীয় সদস্য একটু অপেক্ষা করুন। জি, সংসদে স্ট্যান্ডিং কমিটি যখন তেলের বৃদ্ধির ব্যাপারে অমত জানায় এবং যখন আপনি মানুষের এই জনগণের মানুষগুলোর কথা পরিপ্রেক্ষিতে গিয়ে আরো তেলের দাম বৃদ্ধি করেন, তখন কি আপনার জনসম্পৃক্ততা হয়? মাননীয় স্পিকার, বারবার বলে যাচ্ছেন তেলের দামের বৃদ্ধির কথা। তেলের দামের বৃদ্ধিতে যদি জনগণের ক্ষতিই হতো, তাহলে আজকে মাননীয় স্পিকার বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়ার কথা ছিল। মাননীয় স্পিকার, যেখানে আজকে বাংলাদেশের প্রবৃদ্ধি বিগত বারের চেয়ে 2% বেশি, সেখানে এই প্রশ্নটি সম্পূর্ণ অবাস্তব মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, নারী উন্নয়নের জন্য বাজেটে আজ নারী উন্নয়ন সংস্থা উইমেন চেম্বার্স অফ কমার্সের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে মাননীয় স্পিকার, যেখানে আমরা দেখেছি বিগত বাজেটে এই সংস্থাটির প্রস্তাবের ভিত্তিতে মাননীয় স্পিকার নারীদের উন্নয়ন নিশ্চিত করার জন্য 100 কোটি টাকার বাজেট দেওয়া হয় মাননীয় স্পিকার। এটি কি জন অংশগ্রহণ নয় মাননীয় স্পিকার? আজ এদিকে আমরা আমাদের মন মতো কথাবার্তাগুলো বলে যাচ্ছি মাননীয় স্পিকার। আজ বাজেট সম্পর্কে স্টেক হোল্ডারদের মতামত নেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ যদি বলি, আজ ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের খেলোয়াড়দের মতামত গ্রহণ করা হচ্ছে মাননীয় স্পিকার। তাই কি মাননীয় স্পিকার এখানে বাজেটে জন অংশগ্রহণ নিশ্চিত করে না? মাননীয় স্পিকার, বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় জন অংশগ্রহণ যে দারুণভাবে নিশ্চিত হয়েছে, তার একটি বড় প্রমাণ হলো বিগত বাজেটে মোবাইল কলের উপর আরোপিত কর মাননীয় স্পিকার, যেখানে আমরা দেখেছি সরকার মোবাইল কলের উপর কর আরোপ করার পরেও জনসাধারণ এবং যুব সাধারণের আন্দোলনের ভিত্তিতে সেই কর পরিবর্তন করেছে। তা কি মাননীয় স্পিকার আজকে জন অংশগ্রহণ না? তাদের কাছে জানতে চাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজ কৃষি উন্নয়নের জন্য
বড় বড় বাজেট দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, আজ কৃষি উন্নয়নের জন্য 900 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে। কিসের ভিত্তিতে মাননীয় স্পিকার? এই কৃষকদের দাবির ভিত্তিতে। আজ বারবারই বলে যাচ্ছেন জন অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে না। মাননীয় স্পিকার, আমরা যদি দেখি আজ সরকার জন অংশগ্রহণ নিশ্চিত করতে গিয়ে যখন ব্যবসায়ীদের সংগঠন, নারীদের সংগঠন এবং অন্যান্য শিল্পের যে মালিক সমিতি আছে তাদের মতামত গ্রহণ করে এবং সর্বোপরি সংসদে জনপ্রতিনিধিদের দাবির ভিত্তিতে যখন মাননীয় স্পিকার একটি বাজেট প্রণয়ন করে, সেখানে জন অংশগ্রহণ কিভাবে নিশ্চিত হচ্ছে না তা আমরা কোনোভাবেই বুঝতে পারছি না মাননীয় স্পিকার। আজকে সর্বোপরি যেটা বলতে চাই মাননীয় স্পিকার, আজকে যখন দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত, সবেই মাত্র যখন প্রধান দুইটি রাজনৈতিক দল সমঝোতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে, ঠিক তখনই মাননীয় স্পিকার আজ বিরোধী দলের এই যুক্তিহীন বিরোধিতা আজকে দেশের অস্থিরতাকে আরও বাড়িয়ে দিচ্ছে, যা কোনো গণতান্ত্রিক দেশে কাম্য নয়। মাননীয় স্পিকার, আজকে বারবার বিরোধী দলীয় সদস্যরা বাজেটের যে বিফলতা সেই ব্যাপারে আলোচনা করছে। মাননীয় স্পিকার, তাদের কাছে আমি প্রশ্ন রেখে যাব, কোন দেশে বাজেটের বিফলতা নেই? আর বাংলাদেশের বাজেট যদি ফেইলই করতো তাহলে এই দেশের প্রবৃদ্ধি বাড়লো কিভাবে, দয়া করে নিশ্চিত করে দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে প্রমাণ করে দিয়ে গেছি আজকের এই আলোচনাটি গ্রহণযোগ্যের দাবিদার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এবার আমরা বক্তব্য শুনবো আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ বদরুদ্দোজার কাছ থেকে। ধন্যবাদ মাননীয় স্পিকারকে আমাকে আজকে মহান সংসদে কিছু বক্তব্য প্রদান করবার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে সরকার বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় জন অংশগ্রহণ নিশ্চিত করেছে। মাননীয় স্পিকার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় প্রধানমন্ত্রী খুবই সংকুচিতভাবে আজকে আমাদের দেশকে এবং জনগণকে যেই পর্যায়ে বিবেচনার মাধ্যমে যে বক্তব্য প্রদান করেছেন মাননীয় স্পিকার এবং আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা এবং আমাদের দ্বিতীয় বক্তার বারবার প্রশ্নের এবং তাদের বক্তব্যের ভিত্তিতে তৃতীয় বক্তা এসে যেই ধরনের অসংলগ্ন বক্তব্য দিয়ে গেলেন মাননীয় স্পিকার, সেখানে আমরা স্পষ্ট হচ্ছি না মাননীয় স্পিকার জনগণ কারা আর জনগণ সেই সুফল বিফলের ব্যাপারটি যখন তারা বাদ দিয়ে দিচ্ছেন। দ্বিতীয় বক্তা এসে সেই সুফল বিফলের কথা বলে গেছেন, জিডিপির কথা বলে গেছেন, সেটা আমার বক্তব্যে পরবর্তীতে আমি বলবো মাননীয় স্পিকার। আজকে আমাদের বিরোধী দলীয় সরকার দলীয় উপনেতা তৃতীয় বক্তা উনি কিন্তু মেনেই নিয়েছেন বিভিন্ন দেশে জনগণ সেই বাজেটে সুফল পায় না, বিফল হয়। মাননীয় স্পিকার, আরেকটি ব্যাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনগণ কারা, জনগণ কোন সংখ্যক জনগণকে তারা দেশের জনগণ মনে করছেন মাননীয় স্পিকার এবং কতটুকু জনগণ অংশগ্রহণ হলে সেটাকে আমরা অংশগ্রহণ বলবো মাননীয় স্পিকার, সেটা তিনি বলে যাননি মাননীয় স্পিকার। এবং আজকে আমি মাননীয় স্পিকার সেই জনগণের সম্পৃক্ততার কথা বলছি মাননীয় স্পিকার। আমাদের দলীয় সংহতি বজায় রেখে মাননীয় স্পিকার আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা কিছু বিষয়কে তুলে ধরেছেন মাননীয় স্পিকার। আমি সেই বিষয়টিকে আবার তুলে ধরছি মাননীয় স্পিকার। লাইফ ইন্স্যুরেন্সের ট্যাক্সের ব্যাপারটি আসছে মাননীয় স্পিকার। বর্তমান সরকার 10% ট্যাক্স মৌকুফ করে দিতে চাচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর। এটি করলে ভোক্তারা তাদের পাওনা টাকা থেকে বঞ্চিত হবে, যার ফলে একজন গ্রামাঞ্চলের মানুষ বা মধ্যমায়ের মানুষরা লাইফ ইন্স্যুরেন্স থেকে আগ্রহ হারিয়ে ফেলবে। এর থেকে বোঝা যায় মাননীয় স্পিকার জনসম্পৃক্ততা হচ্ছে না মাননীয় স্পিকার। জনগণ সেই ব্যাপারটি থেকে, সরকার যে জনগণের জন্য কাজ করছে সেই ব্যাপারটি থেকে সরে যাচ্ছে মাননীয় স্পিকার। গণপরিবহনের কথা বলছি মাননীয় স্পিকার। রাস্তায় বের হলে কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়ি দেখি আমরা মাননীয় স্পিকার, যেখানে পাবলিক ট্রান্সপোর্ট খুবই কম। সেই পাবলিক ট্রান্সপোর্টগুলোকে যদি বাড়াই মাননীয় স্পিকার, সেই বিলাসবহুল গাড়ি অথবা যেগুলো দরকার নেই মাননীয় স্পিকার, যানজটের পরিমাণ বাড়ায়, সেই ব্যাপারগুলো চলে যাবে মাননীয় স্পিকার এবং জনগণ স্বস্তিতে থাকবে মাননীয় স্পিকার। আজকে কিছু পয়েন্টের ব্যাখ্যার প্রয়োজন আছে। প্রাক বাজেট আলোচনা নিয়ে কথা হয়েছে মাননীয় স্পিকার, সেগুলো শুধুমাত্র একটি বেসরকারি টেলিভিশনে দেখানো হচ্ছে, আমাদের সরকারি কোনো টেলিভিশনে দেখানো হচ্ছে না। তাতে কি বোঝা যায় না মাননীয় স্পিকার জনগণের সম্পৃক্ততা নেই মাননীয় স্পিকার। এবং জিডিপির কথা বলা হয়েছে মাননীয় স্পিকার। জিডিপি 2011-12 অর্থ বছরে 7.5 ছিল, এই মুহূর্তে সেটা 6.3% হয়ে গেছে মাননীয় স্পিকার, সেটা কমে গেছে মাননীয় স্পিকার। জনগণের সম্পৃক্ততা নেই মাননীয় স্পিকার। এবং আজকে আমাদের দলীয় যে সাংঘর্ষিক জায়গা মাননীয় স্পিকার, আজকে যেই দলীয় সাংঘর্ষিক জায়গা যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কোনো জনগণের কোনো উল্লেখ করেননি যে কত সংখ্যক জনগণকে তিনি সম্পৃক্ত মনে করবেন। সুতরাং আজকে আমরা যে বক্তব্য প্রদান করেছি মাননীয় স্পিকার, তাতেই বোঝা যায় যে আজকে এই বাজেটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়নি মাননীয় স্পিকার। সুতরাং এই বিলটি পাস হওয়ার কোনো যোগ্যতা রাখে না মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য বিরোধী দলের বদরুদ্দোজা চৌধুরীকে তার বক্তব্যের জন্য। একেবারেই যখন বাজেট প্রণয়ন করা হবে, বাজেট পেশ করা হবে জাতীয় সংসদে, ঠিক সেই প্রাক্কালে আমাদের এই তরুণ বিতার্কিকরা, তরুণ ছাত্রছাত্রীরা আজকে সমবেত হয়েছে বাজেট নিয়ে কথা বলার জন্য। আসলে বাজেট নিয়ে যে বিষয়টি সেটি হচ্ছে
আমরা স্বাধীনতার পরবর্তীকালে সবসময় দেখেছি বাজেট যেদিন পেশ হয় তার পরপরই আমরা দেখি যে বিরোধী দল থেকে একটা ব্যানার নিয়ে মিছিল করা হয় যে এই বাজেট গরিব মারার বাজেট, আবার সরকারের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানিয়ে বলা হয় যে এই বাজেট হচ্ছে কি সকলের সম্পৃক্ত করে বাজেট। আসলে জানি না সেই বাজেট এই পর্যন্ত কি ধরনের বাজেট হয়েছে, গরিব মারার বাজেট না জনগণের অংশগ্রহণ করার বাজেট, এবং সেই কারণেই আজকে এই দুই দল তাদের যে তর্কে সে তর্কে জড়িয়ে পড়েছে। তবে তর্কের শেষ প্রান্তে এসে আমরা দু দলের দলনেতার আবার যুক্তি খণ্ডন শুনবো, এবং সে কারণেই আজকে সর্বপ্রথমে যুক্তি খণ্ডন পর্বে আমি মাননীয় বিরোধী দল নেতাকে আহ্বান করছি তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আরেকবার কিছু বলতে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, প্রথমে যে বিষয়টি বলে রাখতে চাই, আসলে বাজেট কাদের জন্য হয় মাননীয় স্পিকার? জনগণের জন্য। জনগণের কেন মাননীয় স্পিকার? জনগণের উন্নয়নের জন্য, জনগণের স্বার্থ সংরক্ষণের জন্য মাননীয় স্পিকার। তারা এখন পর্যন্ত বলে যাচ্ছেন মতামত গ্রহণ করেছেন মাননীয় স্পিকার, তাও সকল 2-3টা মাননীয় স্পিকার বেসরকারিভাবে, সরকারিভাবেও নয় মাননীয় স্পিকার, যারা তাদের বক্তব্যের মধ্যে পরিষ্কারভাবে এসছে। এবং সেইখান থেকে কি আসলে তাদের যে মতামতগুলো বা তাদের যে ভালো মতামতগুলো যেগুলো কিনা আমরা বলছি সেসব মতামতগুলো কি গ্রহণ করা হয়েছে কিনা মাননীয় স্পিকার? আজকে আমাদের প্রশ্নের জায়গাটি ছিল সেখানে। অর্থাৎ যেহেতু তাদের প্রশ্নের তারা একটিও অ্যান্সার দিয়ে যেতে পারেনি যে তেলের দাম থেকে শুরু করে যতগুলো হয়েছে সেগুলো আসলে জনসম্পৃক্ততাকে কমিয়েছে, এতে প্রমাণ পায় যে আসলে আমাদের স্ট্যান্ডে এই মহান সংসদে দাঁড়িয়ে যায় মাননীয় স্পিকার। আমরা আসলে চাচ্ছি যে এই মহান সংসদের মধ্যে তারা এরকম কোনো কিছু বলে যাক যাতে করে তারা প্রমাণ করতে পারবে যে আসলে সরকারি পর্যায়ে সরকার এমন একটি বাজেট প্রণয়ন করতে যাচ্ছে, মাননীয় স্পিকার ফলাফল পরের দিকে তাকাই, যে এমন একটি বাজেট প্রণয়ন করতে যাচ্ছে যেগুলো জনগণের মতামত নিয়ে একটু সুষ্ঠুভাবে করা হয়েছে, অর্থাৎ এইসব ভুলগুলো করা হচ্ছে না মাননীয় স্পিকার। আমাদের কথাগুলো হচ্ছে সেই জায়গায় মাননীয় স্পিকার যেখানে কিনা আমরা বলে গিয়েছি, তারা প্রথমেই বলেছে আমাদের জিডিপির পরিমাণটি বর্তমানে ক্রমান্বয়ে পড়ছে। আমাদের এখন ট্যাক্সেশনের মাধ্যমে যদি আমরা তৈরি পোশাক শিল্পকে আরও বার্ডেন দিই, বর্তমান সময়ে আমাদের তৈরি পোশাক শিল্পের অবস্থা অনেক খারাপ। আমাদের জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর অবস্থা এখন বর্তমানে অনেক খারাপ। এর মধ্যেও যদি আমরা তাদেরকে এক্সট্রা করে ট্যাক্স দিয়ে বসিয়ে দিই মাননীয় স্পিকার, সেক্ষেত্রে হবে এটা আমাদের জন্য আত্মঘাতী ডিসিশন মাননীয় স্পিকার। আমাদের জন্য যদি এখন আমাদের তেলের ভর্তুকি এবং বিদ্যুতের ভর্তুকির পরিমাণ যদি আমরা এত হারে কমিয়ে নিয়ে আসি, মানুষের তো অর্থনৈতিক অবস্থান সেভাবে করে বাড়ছে না মাননীয় স্পিকার। অর্থাৎ এই যে জিনিসগুলো, সেই জিনিসগুলো মাননীয় স্পিকার আমরা বলে ব্যাখ্যা করতে চেয়েছি যে এতে জনসম্পৃক্ততা কমছে মাননীয় স্পিকার, কারণ এতে জনগণ উপকৃত হবে না। মতামতগুলো করার জন্য গোল টেবিল বৈঠক হতে পারে, ঠিক আছে মাননীয় স্পিকার, কিন্তু সেই গোল টেবিল বৈঠকের আসল ফলাফলটুকু কি সরকার দিতে পারছে কিনা বাজেটের মাধ্যমে, এই সম্পৃক্ততাটা কি দিতে পারছে মাননীয় স্পিকার? তারা বারবার যখন আমরা কথা বলতে চাচ্ছি তারা ভিন্ন প্রসঙ্গ টেনে ভিন্ন রকমের কথা বলছেন, কিন্তু একবার বলে যাবেন যে এই আমরা যতগুলো কথা বললাম এতে কি আসলে জনগণ উপকৃত হবে কি না? যদি জনগণ উপকৃত না হয় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, সেক্ষেত্রে কি সরকার কখনোই তার সেই অবস্থানটিতে থাকতে পারবে, নাকি আমাদের অবস্থানে চলে আসবে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, এই যে চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম, সেই চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম সরকারকে ফলো করতে হবে। ট্যাক্সের পরিমাণটি এভাবে দিতে হবে যাতে সরকার এবং জনসম্পৃক্ততার পরিমাণটি আরও বাড়ানো যায়। মাননীয় স্পিকার, আমি প্রথমে এসে বলে গিয়েছি কোন কোন জায়গাটিতে তারা ধোঁয়াশাপূর্ণ অবস্থান সিচুয়েশন করেছেন, এবং আমাদের তথ্যের মাধ্যমে আমাদের দ্বিতীয় বক্তা এসে পুরো বিষয়টি ব্যাখ্যা করে গেছেন, এবং আমার দলীয় তৃতীয় বক্তা এসে সমন্বয় সাধন করার মাধ্যমে পুরো বিষয়টি সুন্দর করে ব্যাখ্যা করে গেছেন, এবং আমি এসে বলে গেলাম যে তাদের আসলে কোনো স্ট্যান্ডই ছিল না, অল্প বিদ্যা ভয়ঙ্কর। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দল নেতাকে। সবশেষে আমরা বক্তব্য শুনবো আজকের এই ছায়া সংসদের সম্মানিত সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ আজিজুর রহমান খানের কাছ থেকে। স্পিকার, আজকে আমি আমাদের বিরোধী দলের বক্তব্য শুনে হতাশ এবং বিমর্ষ স্পিকার। তারা কি আজকের প্রস্তাবটি সঠিকভাবে বুঝতে পারেনি স্পিকার? তারা, আমার মনে হচ্ছে তাদের বক্তব্যের আলোকে তারা আজকের মহান সংসদে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে স্পিকার তা থেকে অনেক দূরে সরে গিয়েছে স্পিকার। স্পিকার, কবিতা আছে যে যদি ইচ্ছে করো তুমি ক্ষতের ভিতরে আরো ক্ষত বাড়াতে পারো, শত লোক জানে কত মাঝির তরি দিক হারিয়েছে এই ঝড়ের স্রোতে স্পিকার। যখন বাংলাদেশ আজ তার কাঙ্ক্ষিত উন্নয়নের দিকে চলে যাচ্ছে স্পিকার, যখন আজ আমরা এখানের মধ্যে আইনি শাসন প্রতিষ্ঠা করছি স্পিকার, যখন আজ জনগণ বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত হচ্ছে স্পিকার, তখন ওনারা বলছে যে বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় জনগণ অংশগ্রহণ করেনি স্পিকার। স্পিকার, আজ আমরা একটা কথা বলে যাচ্ছি স্পিকার, আমাদের কথা হচ্ছে যে নারীদের জন্য বর্তমানে বাজেটে 80 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে স্পিকার। গত বাজেটে স্পিকার নারীদের জন্য 100 কোটি টাকা বরাদ্দ রাখার পর তারা মাত্র খরচ করেছে 20 কোটি টাকা স্পিকার। সেখানে তাদের জন্য আবারও স্পিকার আগের 80 কোটি বর্তমান 80 কোটি স্পিকার 160 কোটি টাকা স্পিকার বরাদ্দ হয়ে গেছে স্পিকার। তাকে প্রমাণ করে না বাজেটের জন্য অংশগ্রহণ স্পিকার। ওনারা বলে গেছে শেয়ার কেলেঙ্কারি কথা স্পিকার। শেয়ার ব্যবসা এটি একটি ব্যবসা স্পিকার, যারা কৌশল জানে তারা লাভবান হয়েছে স্পিকার, যারা কৌশল জানে তারা লস খেয়েছে স্পিকার। তাও প্রমাণ করে স্পিকার এখানে বাজেটের জন্য অংশগ্রহণ নিশ্চিত হয়েছে স্পিকার। স্পিকার, ওনারা বলেছে আমাদের বর্তমানে বিদেশে জনশক্তি রপ্তানি কমে গেছে স্পিকার। যখন 40,000 টাকার বিনিময়ে জনগণের চাহিদা অনুযায়ী 40,000 টাকার বিনিময়ে আজ মালয়েশিয়ায় আমরা জনশক্তি রপ্তানি করতে পারছি স্পিকার, তাকে প্রমাণ করেন আজকে বাংলাদেশে বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় জন অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে স্পিকার। যখন করমুক্ত আয়ের সীমা 2 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে স্পিকার, যখন ব্যাংক আমানতের 1 লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হচ্ছে না স্পিকার, তাকে প্রমাণ করে না বাজেটে জন অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে স্পিকার। যখন আমার দেশের নারী উদ্যোক্তাদের চাওয়া বাজেট বরাদ্দ বাড়ানোর অনুরোধে যখন অর্থমন্ত্রী বরাদ্দ বাড়িয়েছে স্পিকার, তখন যখন আমরা আইডিবি অ্যাওয়ার্ড পাই স্পিকার, যার মূল্যমান হয় 50 কোটি টাকা স্পিকার, তাকে প্রমাণ করছে না বাজেটে জন অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে স্পিকার। জনগণের কথা সরকার বাজেটে প্রাধান্য দিচ্ছে স্পিকার। যখন শাহেদ সিরাজ কর্তৃক প্রণীত কৃষকের বাজেট অর্থমন্ত্রীর কাছে গত শনিবারে পেশ করা হয়
স্পিকার, যখন অর্থমন্ত্রী সেটা সাদরে গ্রহণ করে স্পিকার, তখন সেটাকে প্রমাণ করে না বাজেটে জন অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে স্পিকার। তাই আমরা বলবো আজকের বিরোধী দলের এই বিরোধিতা সম্পূর্ণরূপে ভিত্তিহীন স্পিকার। আমি সর্বশেষ বলছি এই মহান সংসদে যাতে এই প্রস্তাবটি গৃহীত হয় স্পিকার। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে। তিনজন সম্মানিত বিচারক আমাদের হাতে রায় তুলে দিয়েছেন, তারা একেবারে সুনিপুণ রায় করার চেষ্টা করেছেন। আমি আশা করব যে আজকের এই আয়োজনের মধ্যে দিয়ে এই বাজেটের পূর্বে আমাদের শিক্ষার্থী বন্ধুরা যতখানি প্রস্তুতি নিয়ে এসছে তারা অন্ততপক্ষে বাজেটের বিষয়টুকু জানার চেষ্টা করেছে। সরকারের পক্ষ থেকে যখন বলা হয়েছে যে এই প্রস্তাবটি এই সংসদে গ্রহণ করা হোক, এই কারণের জন্য সরকার বাজেটের সার্বিক প্রক্রিয়ার মধ্যে জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে। তারা চলমান প্রক্রিয়ার সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কারণ তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মন্ত্রণালয়, মন্ত্রী সকলেই ডায়ালগ করে যাচ্ছেন। 41টি শ্রেণী পেশার প্রতিষ্ঠানের সাথে তারা ডায়ালগ করেছেন। তারা শাইখ সিরাজের উদাহরণ দিয়ে বলেছে 13ই মে শাইখ সিরাজ যে প্রাক বাজেট প্রস্তাব মাননীয় অর্থমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন, তিনি তো সেটা সানন্দে গ্রহণ করেছেন। 900 কোটি টাকা বিভিন্ন খেতে বরাদ্দ করা হয়েছে। শেয়ার বাজারের ক্ষেত্রে যখন বিরোধী দল থেকে বলা হলো এই শেয়ার বাজারের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী এসে বলেন এটা একটি কৌশল, এবং এই কৌশলের কারণে কেউ হয়তো লাভ করেছে, কেউ লস করেছে, তার জন্য আমাদের বাজেটের মধ্যে এর সম্পৃক্ততার কোনো কিছুই আমরা দেখতে পাই না। মোট কথা তারা বলার চেষ্টা করেছে যে এই বাজেটের মধ্যে বর্তমান সরকার সর্বাঙ্গীনভাবে জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করতে সচেষ্ট হয়েছে। আবার বিরোধী দল থেকে এসে বলেছে না, এখানে তেলের দাম বৃদ্ধি করা হচ্ছে, এখানে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে, এখানে বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্স আরোপ করা হচ্ছে। ইন্টারনেট যেখানে সরকার বলছে ডিজিটাল বাংলাদেশের কথা, ঠিক সেখানে ইন্টারনেটের মধ্যে ভ্যাট ট্যাক্স বসিয়ে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে জনগণের মধ্যে একটা চাপ সৃষ্টি করে জনগণের মধ্যে কিভাবে এই বাজারের অংশগ্রহণটাকে আমরা বলবো যে সম্পৃক্ত করেছে। সুদের হার বাড়ানো হচ্ছে, ব্যাংকের ঋণের যেখানে বোঝা নিতে হচ্ছে সেখানে আজকে গার্মেন্টস সেক্টর যতখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যদি এই ধরনের ঋণের বোঝার সুদের হার বাড়তে থাকে তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা আরও বেশি দেখতে পারবো যে জনগণের অংশগ্রহণ থেকে সরকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একটি উদাহরণ দিয়েছে, আমরা দেখেছি যে আমরা রাস্তায় বেরোলে দেখতে পাই যে গণপরিবহনের ক্ষেত্রে সাধারণ বাস আমরা দেখতে পাই না, যারা গণপরিবহনের বাস দেখতে পাই না, কিন্তু বড় বড় মার্সিডিজ গাড়ি, BMW গাড়ি আমরা দেখতে পাই। এগুলি কাদের জন্য, কিসের জন্য? একটা শ্রেণী পেশার মানুষের জন্য সেখানে তারা এই বাজেটকে প্রণয়ন করছে। অবশ্যই সাধারণ জনগণের জন্য সে বাজেট প্রণয়ন করছে বলে বিরোধী দল থেকে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আজকের এই ছায়া সংসদে যাতে এই বিলটি পাশ না হয় সেভাবে তাদের বক্তব্য দিয়েছে। কিন্তু আজকে আমাদের সাথে এ বিষয়ে কথা বলার জন্য আমরা আগে জানিয়েছি আপনাদেরকে, প্রধান অতিথি হিসাবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান বিশিষ্ট ব্যাংকার খন্দকার ইব্রাহিম খালেদ, তিনি আমাদের সাথে আছেন। আমরা আহ্বান করছি আমাদের প্রধান অতিথি খন্দকার ইব্রাহিম খালেদকে আজকের এই তরুণ বক্তাদের বক্তব্যের আলোকে তার বক্তব্য প্রদান করার জন্য। জাতীয় সংসদে যখন বিরোধী দলীয় নেতারা বা সংসদরা বয়কট করেন তখন মক পার্লামেন্টে বিরোধী দল যোগদান করেছেন, এই জন্য তাদের ধন্যবাদ। আমাদের জাতীয় সংসদেও সরকারি দল ব্রুট মেজরিটি, 3/4 তাদের। মক পার্লামেন্টেও দেখলাম সরকারি দলের সমর্থক বোধহয় 4/5 আরও বেশি। তো এই অতিরিক্ত করতালির চাপে সরকারি দলের পক্ষে বিরোধী দল যে মনোবল হারাননি সেজন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ তারা অনেক প্রতিকূলতার মধ্যে অংশগ্রহণ করেছেন বলে তাদেরকে আগে ধন্যবাদ দিলাম। তবে মূল ব্যাপারটি হলো যে এখানে যে আলোচনার কথা বলা হয়েছে সেটা হলো বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ। বাজেটের কয়েকটি প্রক্রিয়া, একটি হলো প্রণয়ন করার প্রক্রিয়া, একটি হলো বাজেটের নির্মাণ প্রক্রিয়া, অর্থাৎ তার ভেতরে যে টাকা পয়সা বরাদ্দ হবে সেটা প্রকৃতপক্ষে কি জনগণের মতামতের প্রতিফলন কিনা, সেটা আরেকটি, এটাকে আমি নির্মাণ প্রক্রিয়া বলবো। আরেকটি হলো বাজেটের বাস্তবায়ন প্রক্রিয়া। তো এখানে বাস্তবায়ন প্রক্রিয়ার কথা আসেনি, কিন্তু আমরা ধরে নেব যে প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে কিছুটা থাকবে যে বাজেট যে প্রণীত বাজেটে সেই সব আলোচনার কোনো প্রতিফলন। তো ভালো হতো যদি সরকারি দল তারা যেটা বলেছেন, আজ থেকে 10 বছর আগে আসলে আলোচনার প্রক্রিয়ার মধ্যে জনগণের তেমন অংশগ্রহণ ছিল না, কিন্তু গত কয়েক বছরে অনেক বৃদ্ধি পেয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। তো সেই জন্যে সরকারি দল যদি সেই তথ্যগুলো এখানে দিতে পারতেন, যেমন আমি নিজেই অংশগ্রহণ করেছি অন্তত 3-4টা সংলাপে,
কয়টা সংলাপ হয়েছে, কোন কোন বিষয় হয়েছে এবং জনগণের কোন কোন পক্ষ অংশগ্রহণ করেছেন, এইটা দিতে পারলে বাজেট প্রণয়ন প্রক্রিয়া অংশগ্রহণের ব্যাপারটা আরও যুক্তিসঙ্গতভাবে বলা সম্ভব হতো। সেগুলি না গিয়ে তারা বাজেটের ভেতরে কোথায় বরাদ্দ, এগুলি কিন্তু এখানকার আজকের অন্তত আমি যা বুঝি এই আলোচনার বিষয় ছিল না। আরেকটি ব্যাপার যে এটা ঠিক যে আগের তুলনায় এখন জনসম্পৃক্ততা মানে আলোচনার সম্পৃক্ততা অনেক বেড়েছে, কিন্তু আমি সংসদীয় কমিটির যে আলোচনা সেখানেও অংশগ্রহণ করেছি, কিন্তু আমরা লক্ষ্য করেছি পরে যখন বাজেট প্রণীত হয় বিভিন্ন সংলাপে যে প্রস্তাবগুলো আসে এখনো পর্যন্ত তার অত্যন্ত নগণ্য সংখ্যক বাজেট নির্মাণে প্রতিফলিত হয়, বাজেটে প্রতিফলিত হয়। এতে মনে হয় যে আলোচনা প্রক্রিয়া এখনও বাজেটকে প্রভাবিত করেনি খুব বেশি, কিন্তু আলোচনার মাত্রা বৃদ্ধি পেয়েছে। আরেকটি এখানে আমি বলবো যে সংলাপে যারা অংশগ্রহণ করেছেন তারা জনগণের কত অংশ, কারণ একজন সংবিধানের কথা উচ্চারণ করেছেন, সংবিধানে পরিষ্কার লেখা আছে যে কোনো রকম খরচ রাষ্ট্রের করতে হলে জনগণের সম্মতি প্রয়োজন। তো জনগণ তো প্রত্যেকটি ব্যাপারে দেয় না, সেই জন্যে বাজেট প্রক্রিয়াতে জনমতের প্রতিফলন ঘটানোটা এক ধরনের সাংবিধানিক বাধ্যবাধকতা। তো তার প্রথম পর্বটি হয়েছে কিছু কিছু জনগণ, এখনও সবাই না, আমি যতদূর জানি শ্রমিকদের এখনও খুব বড় অংশগ্রহণ নেই, কৃষকদের ছিল না, কিন্তু সম্প্রতি শাইখ সিরাজের চেষ্টায় কিছুটা অংশগ্রহণ হয়েছে। কিন্তু আমিও গিয়েছি তার মধ্যে গত বছর একটাতে, বেশ জনসংখ্যা হয়, কিন্তু মোট কৃষক সংখ্যার কতজন, সেদিক থেকে ওই বিচার যদি করি তাহলে এখনও পর্যন্ত জনসম্পৃক্ততা বৃহৎ আকারের নয়, কিন্তু প্রক্রিয়াটি উল্লেখযোগ্য এবং প্রশংসনীয়। আর যা প্রস্তাব আসছে তা সব কিছুই যে বাজেট প্রতিফলিত হবে এমনটা কিন্তু হয় না, কিন্তু যুক্তিসঙ্গতভাবে যে প্রস্তাবগুলো এসছে, বিশেষ করে সংসদীয় কমিটির সামনে আমরা যেগুলো বলেছিলাম, আমরা বিআইডিএস ছিল, সিপিডি ছিল, অনেকেই ছিল, অর্থনীতি সমিতি ছিল, তার কিন্তু অনেক কিছুই প্রায় কিছুই গ্রহণ করা হয়নি। তো সেই জন্যে আজকে যেমন সংসদটা সংসদ নয় মক, তেমনি আলোচনার যে অংশগ্রহণ সেটাও কিন্তু মকে পরিণত হয়েছে। কিন্তু যুক্তি দিয়ে একজন মানুষ যদি একটি কথা বলে ওই যুক্তির শক্তি অনেক বেশি। সবশেষ একটি কথা বলে শেষ করব, আমরা গত 3 বছরের বাজেট নিয়ে একটা স্টাডি করছি, যাকে আপনারা রিসার্চ বলেন, আমি সম্পৃক্ত ছিলাম। সেটা আমরা সংসদের সামনেই পেশ করেছি, বিশ্বব্যাংকের প্রতিনিধিও ছিলেন। আমরা দেখেছি যে বাজেট বক্তৃতাতে সংসদ সদস্যরা যে কথাগুলো বলেন তার 2/3 বাজেট সম্পর্কিত নয়। অবশ্য তারা ব্যাখ্যা করেছেন যে বাজেট অধিবেশনে নাকি সব কিছুই বলা যায়, ঠিক আছে, কিন্তু যে উদ্দেশ্যে অধিবেশন, বাজেট অধিবেশন, সেখানে বাজেটের কথাটাই তো বেশি থাকার কথা। আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসছে যে অনেক সংসদ সদস্য বাজেটে কি থাকা উচিত বা কি ভাগ কিভাবে তৈরি করা হয় এগুলো সম্বন্ধে সম্যক জ্ঞান রাখেন না। সেই জন্যে সংসদ সদস্য যাদের দায়িত্ব বাজেট প্রণয়ন করা, তাদের বাজেট সম্পর্কিত জ্ঞান আহরণ এটারও খুব প্রয়োজন আছে। তো সেই জন্যে যারা বাজেট প্রণয়ন করবেন, একটা হতে জনসম্পৃক্ততা, যেহেতু যাদের জন্য বাজেট তাদের কথা শুনতে হবে, মানতেই হবে তা নয়, কিন্তু শুনতে হবে, এবং বাজেটের ফ্রেমওয়ার্কের মধ্যে যতটুকু মানা সম্ভব সেটা মানতে হবে। আরেকটি হলো যে যারা বাজেট পাস করার পূর্বে যথেষ্ট অবদান রাখেন কথা বলে যুক্তি দিয়ে, তাদের কথাগুলোর যেটা আগেই বলেছি যে অধিকাংশই বাজেট সম্পর্কিত নয়। মূল জাতীয় সংসদের এই যে বিষয়গুলো, এগুলো যদি তারা মনে রাখেন তাহলে বাজেট প্রণয়ন প্রক্রিয়া আগের চাইতে অনেক শক্তিশালী হবে বলে আমরা আশা করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ খন্দকার ইব্রাহিম খালিদকে তার বক্তব্যের জন্য। একটা স্পষ্ট কথা বলেছেন, যুক্তির শক্তি অনেক বেশি, এবং সে কারণে তিনি সংসদীয় ধারার কার্যক্রমকে তিনি অভ্যর্থনা জানিয়েছেন। তিনি মনে করছেন যে সংসদেই
হোক আমাদের প্রাণকেন্দ্র। তবে এই ক্ষেত্রে আমরা মনে করি যে আগামী যে জাতীয় সংসদ হতে যাচ্ছে সেক্ষেত্রে সরকারি এবং বিরোধী দল উভয় যদি দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেই সংসদে গিয়ে যুক্তির শক্তিতে আমাদের এই দেশের যত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো মোকাবেলা করে আমরা এগিয়ে যেতে পারবো। এবং সেই প্রত্যাশায় প্রত্যাশিত হয়ে আজকের যে আমাদের বিষয় ছিল, সম্মানিত বিচারকরা যে বিষয় নিয়ে মাত্র বিচার কার্য শেষ করেছেন, সরকার বাজেট প্রণয়ন প্রক্রিয়া জন অংশগ্রহণ নিশ্চিত করেছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলুন, আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। আমরা অত্যন্ত কম নম্বরের ব্যবধান, যেখানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি একে অপরের মুখোমুখি হয়েছিলেন, এই ছায়া সংসদে আমরা খুব কম নম্বরের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই মক পার্লামেন্টে এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হয়েছে। যেহেতু প্রস্তাবটি গৃহীত হচ্ছে, সে কারণে বলতে হচ্ছে যে আজকের এই সংসদে হাত যুক্ত হয়েছে, হাত যুক্ত হয়েছে এবং হাত যুক্ত হয়েছে। হাত যুক্ত হওয়ার কারণের জন্য ছায়া সংসদের বিজয়ী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নাম ঘোষণা করছি। অভিনন্দন জানাই তাদেরকে, আরও বেশি অভিনন্দিত করি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির 3 জন বক্তাকে। তারা চমৎকারভাবে, মাহবুব এবং তার দল খুব চমৎকারভাবে এখানে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। তাদেরকে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের এই ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী প্রতিযোগিতা, আগামী সংসদ, আগামী স্টুডেন্ট পার্লামেন্ট দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানেই শেষ করছি।